হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এপিসোড 10 এর পার্ট 3 তে তোমাদের স্বাগত জানাই। জিমিনের মা জিমিনকে দরজাটা খুলতে বলে, কিন্তু জিমিন দরজাটা খুলে না। জিমিনের মা বলে, দেখো তুমি আমাকে কিন্তু রাগ ধরাচ্ছ, দরজাটা প্লিজ খোলো। তবু জিমিন কোনো আওয়াজ করে না। জিমিনের মা ভয় পেয়ে সে চাবিটি আনে বাথরুমের দরজাটা খোলার আগে জিমিনের মা একবার জিমিনকে ওয়ার্ন করে যে জিমিন, আমি ভেতরে আসছি। জিমিনের মা ভেতরে যায়। জিমিনের মা ভেতরে গিয়ে দেখে যে জিমিন তার হাত কেটে নিয়েছে, তার বাথটবে এসে শুয়েছিল। বাথরুমে রক্তই ভর্তি হয়ে গিয়েছিল। জিমিনের মা অবাক হয়ে যায় জিমিনকে দেখে। তারপর প্রেজেন্টের সিন আসে। জিমিন বলে, আমি এই সমস্ত করেছি বাঁচার জন্য, মরার জন্য নয়। এটা করার কারণ যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, যাতে আমি নিজেকে লুকিয়ে রাখতে পারি ওই মনস্টারের থেকে। জিমিন জেহবকে দেখে বলে যে আমি এটা বাঁচার জন্য করেছি, যাতে আমি ওর মতনই বাকি মনস্টারদের থেকে নিজেকে বাঁচাতে পারি। জেহব একটা দুঃখের হাসি দিয়ে বলে যে এইরকম পেরেন্টস কিভাবে হয়? পেরেন্টস কি এইরকম হওয়া উচিত? এইরকম কিভাবে করতে পারে? এইরকম পেরেন্টস কখনোই হয় না। তোমার প্যারেন্টস এরকম কেন ছিল? তারপর জেহব অনেক রেগে যাচ্ছিল। মা বাবা এইরকম হয়? জেহবের বলার মতন কোনো শব্দই থাকেনি। জেহব প্রচণ্ড রেগেছিল। জেহব বলে, তুমি ওই বদমাসটার কথা একদম বিশ্বাস করো না। ওই লোকটা প্রচণ্ড বদমাস লোক। আমি এক্ষুনি পুলিশকে রিপোর্ট করছি। আমরা একসঙ্গে ওকে জেলে ভরে দেবো। তুমি ওকে কখনোই দেখতে পাবে না। জিমিন বলে, ওটার কোনো দরকার নেই, কারণ ও নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে। ও এখন চলে গেছে। তুমি এই ব্যাপারটা নিউজ পেপারে দেখতে পারো। কিন্তু আমি চাইছিলাম যে আমি এই ব্যাপারটা নিজের মুখে তোমাকে বলি, নিউজে শোনার আগে। জেহব অবাক হয়ে বলে যে কি এরকম কিছু আছে যেটা তুমি আমাকে বলতে চাও? জিমিন জেহবকে, জেহব জিমিনকে দেখে। তারপর আমরা দেখতে পাই একটা সিন যেখানে জেহব একা হাঁটছিল এবং জিমিনের কথাটা ভাবছিল। জিমিন জেহবকে বলেছিল যে এমন কিছু কথা যেটা তোমার জানা উচিত, যেটাতে জিমিন জেহবকে বলে দেয় যে ওই মনস্টারটা আর কেউ নয়, সেটা হলো ওই আঙ্কেলটা যাকে জেহব জিমিনের ব্যাপারে বলেছিল। তখন জেহব ভাবতে থাকে যে কিভাবে ওই আঙ্কেল অরফানেজে এসেছিল, কিভাবে সার্টিফিকেট নিয়েছিল, কিভাবে কথা বলতো। তো জেহবের বিশ্বাস হয় না যে ওই আঙ্কেলই সেই মনস্টারটা, যার জন্য জিমিন এত বছর ধরে সাফার করছিল। জেহব এই সমস্ত কথাগুলো, জিনিসগুলো ভাবতে ভাবতে ওই ব্রিজে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তার শরীর খারাপ হয়ে যায় এবং সে ব্রিজেই পড়ে যায়। সিন এখানেই কাট হয়ে যায়। আমরা অন্যদিকে দেখতে পাই এটা একটা পোডিয়াম ছিল যেখানে সংঘ স্কলারশিপ সেরামনি ইনোগ্রেট হয়েছিল। আর এটা 38th স্কলারশিপ ফাউন্ডেশনের সেরেমনি ছিল, যেখানে প্রচুর লোককে ইনভাইট করা হয়েছিল। অনেক চাকর বাকরও কাজ করছিল, অনেক গেস্টও আসছিল। তা আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল এবং আরএমও এসেছিল। প্রিন্সিপাল আরএমের সাথে অনেক কথা বলছিল। প্রিন্সিপাল আরএমকে বলে, একজন হওয়ার জন্য এই সমস্ত ব্যাপারে তোমার জানা উচিত। অনেক কিছু ইকোনমিক্স চেঞ্জেস আসছে, আর তোমার এখানে অনেক কিছু সুযোগ সুবিধাও পেয়ে যেতে পারো, আর সেই সমস্ত সুযোগগুলোর গ্র্যাব করতে হবে। আর সেই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে তোমার ফিউচারে কোনো প্রবলেম না হয় আর ভালোভাবে এগিয়ে যেতে পারো। এদিকে আরএম প্রিন্সিপালের কথা শুনে প্রিন্সিপালকে থ্যাংক ইউ বলেন। আরএম প্রিন্সিপালকে বলে যে এত কিছু করলেন আমার জন্য, সেটার জন্য থ্যাঙ্কস। প্রিন্সিপাল হেসে কাঁধে হাত দিয়ে বলে, ইটস ওকে। আরএম বলে, আমাকে এত কিছুর সুযোগ দেওয়ার জন্য আর স্কলার হিসেবে আমাকে চুজ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো চ্যাংজুন কিমও চলে আসে। প্রিন্সিপাল দেখা করতে যায় তার সঙ্গে, আরএমও পেছন পেছন যায়। প্রিন্সিপাল চ্যাংজুন কিমের সঙ্গে আরএমের ইন্ট্রোডাকশন করাচ্ছিল। জিনের বাবা অর্থাৎ চ্যাংজুন কিম বলেন যে প্রিন্সিপালের কাছে আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। প্রিন্সিপাল জিনের বাবাকে বলেন যে তুমি ওকে ভালো করেই জানো, কারণ ও তোমার ছেলের ভালো বন্ধু। জিনের বাবা আরএমকে বলে, যখনই তোমার আমাকে দরকার হবে তখন তুমি প্লিজ আমাকে বলবে। যখনই আরও কিছু বলতে যাচ্ছিল তখনই আরএমের ফোনে তার মায়ের কল আসে। আরএম ফোনটা কেটেই দিচ্ছিল, তখন জিনের বাবা বলে, এটা তোমার মায়ের ফোনটা ধরো। আরএম বলে ওকে। তারপর ওদের দুজনের কাছে পারমিশন নিয়ে সেখান থেকে চলে যায়। আরএম তার মায়ের সঙ্গে কথা বলছিল, আর এদিকে প্রিন্সিপাল এবং জিনের বাবাকে অনেক বেশি সন্দেহজনক লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন ওদের মাথায় কিছু চলছে, কারণ ওদের দুজনের আরএমের প্রতি ব্যবহারটা অনেক সফট হয়ে গিয়েছিল। অনেক বেশি পোলাইটভাবে ব্যবহার করছিল জিনের বাবা এবং প্রিন্সিপাল আরএমের সঙ্গে। এদিকে আরএমের মা জিজ্ঞেস করে যে তুমি কখন আসছো? আরএম বলে যে স্কলারশিপ ইভেন্ট রয়েছে, দেরি হবে আমার আসতে। অন্যদিকে আমরা জিনের বাড়িতে দেখতে পাই
আন্টি জিজ্ঞেস করে যে মিস্টার কিমের আসতে কি দেরি হয়ে যাবে। তখন জিনের বাবার অ্যাসিস্ট্যান্ট বলেন যে হ্যাঁ, ওনার আসতে দেরি হবে, কারণ রাত পর্যন্ত ইভেন্ট চলবে, আপনি আপনার বাকি কাজগুলো করে যেতে পারেন। যেটাতে আন্টি বলেন যে ঠিক আছে। তখন অ্যাসিস্ট্যান্ট জিনকে না খেতে দেখে বলে যে তুমি এই পাখির মতন কি খাচ্ছ, ভালো করে খাও। জিন বলে আমার খেতে মন যাচ্ছে না। আপনি কেন বাবার সাথে ওই ইভেন্টে গেলেন না? অ্যাসিস্ট্যান্ট বলেন যে জানি না, আজকাল তোমার বাবা আমাকে কেন কিছু কিছু ইভেন্টে নিয়ে যাচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে যে জিন, তুমি যখন বড় হয়ে যাবে, তুমি যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, আমাকে কিন্তু ভুলো না তুমি, কারণ আমি তোমার কত হেল্প করি, আমি তোমার পাশে সবসময়তেই দাঁড়িয়ে আছি, তাই আমাকে কিন্তু ভুলো না তুমি। আর এটাও ভুলো না যে আমি তোমাদের বন্ধুদের কত সাথ দিয়েছি, আর এটাও খেয়াল রেখেছি যে যাতে তোমাদের কোনো বন্ধুদের অসুবিধে না হয়। জিন বলে যে থ্যাংক ইউ। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে ওটার কোনো দরকার নেই, কিন্তু ফিউচারে যখন তুমি ইলেক্টেড হয়ে যাবে তখন তুমি কিন্তু অনেক ভালো ভালো কাজ করবে, কিন্তু আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু তবুও তুমি আমাকে কিন্তু ভুলো না। তখন জিনের বাড়িতে কাজ করা ওই আন্টিটি বলে যে তোমরা কি আজকাল অনেক ব্যস্ত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে যায়, আমরা দেখতে পাই একটা গাড়ি যেটাতে প্রিন্সিপাল আর এম এবং জিনের বাবা বসেছিল। এই সময় আর এম প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল। প্রিন্সিপাল আর এমকে বলে যে আজকে তুমি অনেক ভালো কাজ করেছো, আর তুমি সব জিনিসগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছো। তখন আর এম বলে না না, এরকম কিছু না। তারপর জিনের বাবা বলে যে অনেক আগেই 10টা বেজে গেছে, তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, তুমি একটু ঘুমিয়ে নাও, আমরা তোমাকে উঠিয়ে দেবো। যেটাতে আর এম বলে না না ঠিক আছে, আমি ঠিক আছি। কিন্তু তবুও আর এম প্রচন্ড টায়ার্ড ছিল। সে যখন জানালার বাইরে দেখছিল আর এম হাই তুলছিল, তার মানে আর এম এর প্রচন্ড ঘুম পেয়েছিল। অন্যদিকে কন্টেনারের বাইরে ভি আর এম এর জন্য অপেক্ষা করছিল। ভি একা সেখানে বসেছিল। ভিও প্রচন্ড হাই তুলছিল, ভিও টায়ার্ড হয়ে পড়েছিল, ওরও ঘুম পাচ্ছিল। ভি মনে মনে বলে যে আর এম এখনো কেন এখানে পৌঁছালো না, এত লেট হয়ে গেল, আজকে কি ও আসবে না তাহলে। ভি ওখানে বসেই তার অপেক্ষা করতে থাকে। ভি যখন ওখানে অপেক্ষা করে বসেছিল তখন একটা আওয়াজ শুনতে পায়, আসলে ওটা গাড়ির শব্দ ছিল। তো ভি দেখতে পায় যে একটা কালো রঙের গাড়ি সেখানে এসে থামায়। আর এম তো ওইদিকে গভীর নিদ্রায় ছিল। এরা সবাই 2-3 বার ডাকার পর আর এম উঠে। এই সময় আর এম ওদেরকে দেখে শকড এবং এম্বারাস হয়ে যায়। আর এম জিনের বাবা বলে যে এই সময় তুমি দেখছি অনেক টায়ার্ড হয়ে গেছো, ওখানে গিয়ে রেস্ট করে নাও। যেটাতে আর এম বলে আই এম রিয়েলি সরি। আর এম তার কন্টেনারটাকে দেখে বলে যে কি এখানে। তখন প্রিন্সিপাল বলেন যে কেন, তুমি তো এখানেই বেশি থাকো, তুমি তো এখানেই বেশি সব থেকে টাইম কাটাও। আর এম বলে সরি। তখন প্রিন্সিপাল এবং জিনের বাবা কিছু বলে না আর এমকে। আর এম বলে না না, এরকম কিছু ব্যাপার না, সরি আর থ্যাংক ইউ আমাকে। আর এম গাড়ির থেকে বেরিয়ে তাদের দুজনকে থ্যাংক ইউ এবং গুড নাইট বলে সেখান থেকে তার কন্টেনারের দিকে চলে যায়। আর এম যখন ভেতরে যাচ্ছিল তখন প্রিন্সিপাল জিনের বাবাকে বলে ওই ছেলেটা অনেক ভালো ছেলে আর অনেক স্মার্ট, একদম জিনের মতন। এটা শুনে জিনের বাবার এক্সপ্রেশন অনেক কঠোর হয়ে যায়। আর এম আরেকবার পেছন থেকে ঘুরে তাদের দুজনকে গ্রিট করে। আর এম ভেতরে চলে যায়। প্রিন্সিপাল আবার বলে যে আর এম ছেলেটি অনেক ট্যালেন্টেড আর সমাজের জন্য অনেক ভালো। যেটাতে জিনের বাবা বলে হ্যাঁ এরকম হতে পারে। তারপর জিনের বাবা কিছু ভেবে বলে যে এটা একটা মেমোরিয়াল সার্ভিস হয়ে যাবে, আর কিছু নয়। তারপর জিনের বাবা কাউকে একজনকে ফোন করে বলে যে এই মুহূর্তে ওই কাজটা করে ফেলো। তার মানে আমরা বুঝতে পারি কিছুটা যে প্রিন্সিপালই জিনের বাবাকে উস্কাচ্ছিল এই সমস্ত কাজগুলি করার জন্য। অন্যদিকে দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট সোফায় বসে থাকে, তার ফোন রিং হয়। তো সেই মেসেজটা জিনের বাবার অ্যাসিস্ট্যান্টই পায় যে কাজটা এখনই করতে হবে। জিনের বাবা যাকে ফোন করেছিল সেটা ছিল এই জিনের বাবার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলেন যে কাজটা কি এখনই করতে হবে এত রাত্রে? যেটাতে জিনের বাবা বলে হ্যাঁ এখনই করতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট বলেন যে ঠিক আছে স্যার, এখনই করছি। জিনের বাবার অ্যাসিস্ট্যান্ট কাউকে ফোন করে কাজটা করার জন্য বলে। আর এই অর্ডারটা দেওয়ার পর সে যখন জলদি ঘর থেকে বাইরে বেরোচ্ছিল তখন সেখানে জিন চলে আসে। অ্যাসিস্ট্যান্ট জিনকে দেখে অবাক হয়ে যায়। জিন বলে যে আপনি এখন কোথায় যাচ্ছেন? তুমি এখনো যাওনি? যাও তুমি ঘুমাও গো। জিন অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে আপনি এই সময় কোথায় যাচ্ছেন, চলছেটা কি? তখন অ্যাসিস্ট্যান্ট জিনের কাছে এসে বলে যে তুমি তোমার যে বন্ধু যে ওই কন্টেনারে থাকে তাকে এক্ষুনি বলো যে সেখান থেকে সে যেন চলে যায়।
জিন এটা শুনে অবাক হয়ে যায়। সে জলদি অ্যাপার্টমেন্টের বাইরে আসে আর ছুটতে থাকে। লিফট খুলছিল না, তাই সে আরএমকে ফোন করে এবং জলদি জলদি সিঁড়ি দিয়ে নামতে থাকে। জিন বারবার আরএমকে কল করছিল, কিন্তু আরএম ফোনটা তুলছিলই না। তখন জিন একটা সাইকেল নিয়ে জলদি বাইসাইকেলটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। সাইকেলটা নিয়ে যখন সে বাইরে আসে তখন কতকগুলো গাড়ি দেখতে পায়, আর গাড়িগুলো দেখে সে কিছু একটা বুঝতে পারে, আর সেটা দেখে সে অবাক হয়ে যায় এবং সাইকেলটা নিয়ে যেতে থাকে। জিনের কাছে এখন কোনো উপায় ছিল না, সে তার সাইকেলটা নিয়েই সাইকেলটা চালিয়ে আরএমের কন্টেনারে যাওয়ার চেষ্টা করে। জিন সাইকেল চালাতে চালাতেই আরো আরএমকে ফোন করে। অন্যদিকে দেখতে পাই ভিকে কেউ ফোন করে। যে ভিকে ফোন করে সে বলে যে আমি তোমার বাবাকে মেরেছি একটু। তখন ভি বলে তুমি এটা কি বলছো, তুমি এটা কি করলে? তো আমরা দেখতে পাই যে ভি এর ওই বন্ধুটাই যার সাথে ভি বাইকে করে ঘুরছিল, আর সে বলে যে আমি তোমার বাবাকে একটু মেরেছি। এই সমস্ত কি বলছো তুমি, তোমার সাহস কি করে হয়? তারপর সেই ছেলেটি বলে আমি আমার জন্য করিনি, এটা তোমার দিদির জন্য করেছি। তোমার দিদি খালি পায়ে কোথাও যাচ্ছিল আর তোমার বাবা পেছন করে করে যাচ্ছিল, আর তোমার দিদিকে বাঁচানোর জন্যই আমি এই সমস্ত কিছু করেছি, বুঝতে পারলে তুমি? ভি তখন প্রচন্ড রেগে যায়। ভি বলে তুমি ওখানেই দাঁড়াও, আমি যাচ্ছি, তোমাকে একদম মেরেই ফেলবো। তোমার সাহস কি করে হয় আমার বাবাকে মারার? তখন ভিয়ের বন্ধু বলে যে আমি তোমার দিদিকে কি মরার জন্য ছেড়ে দিতাম বলো তুমি? তোমার বাবা তোমার দিদিকে একদম মেরে ফেলতো, আর এই সত্যিটা তুমিও জানো, সেটা নিজের কাছে লুকোনোর চেষ্টা কেন করছো? তুমি আমাকে বলো, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? তুমি কি কখনো তোমার বাবার গায়ে হাত তুলোনি? যে কাজটা তুমি করতে পারোনি সে কাজটা আমি করেছি, আমি তোমার দিদিকে বাঁচিয়েছি। ফোনটা কেটে দেয়। তারপর ভি এটা শোনার পর প্রচন্ড রেগেছিল। ভি জলদি ঘর যায়, ঘর যেয়ে দেখে সমস্ত কিছু জিনিস এদিক ওদিক পড়ে রয়েছে, আর এদিকে দেখতে পায় যে ভি এর বাবা সিঙ্কে মুখ লাগিয়ে জল খাচ্ছিল। ভি এর বাবা ভিকে দেখে বলে কি তুমি এত লেট কেন ঘর এলে? ভি ওই কথাটার অ্যান্সার দেয় না। ভি বলে যে তুমি কি আবার মেরেছো? তুমি আমার দিদিকে আবার মেরেছো? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, তুমি ওকে কেন মেরেছো আমাকে বলো। ভি এর বাবা বলে যে যখন আমি এখানে ছিলাম না ও তখন এসেছিল, ওর সাহস কি করে হলো এখানে আসার? ওই বদমাসটা একদম ওর মায়ের মতন। তোমার দিদি এখানে এসেছিল আর আমি ওকে একদম ধরে নিয়েছি, আর সেই জন্য আমি ওকে মেরেছি। আমার আর ভালো লাগছে না, আর তুমিও দেখছি ওই রকম। তোমরা সবাই এখান থেকে যাও আর আমাকে একা ছেড়ে দাও। তখন ভি তার বাবাকে জিজ্ঞেস করে যে আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি যে তুমি ওকে কেন মারলে? আমি তোমাকে এটাই জিজ্ঞেস করছি যে তুমি ওর গায়ে হাত কেন তুললে? আমি বাকি অন্য কিছু জিনিস জানতে চাই না। তখন ভিয়ের বাবা রেগে মেগে উঠে ভিকে মারার জন্য। তখন ভিয়ের বাবা বলে তোমার সাহস কি করে হয় আমার সাথে এরকম ভাবে কথা বলার? তখন ভিও শান্ত থাকে না, ভিও অনেক কিছু বলে। ভি বলে তোমাকে ক্ষমা চাইতে হবে আমার মায়ের কাছে, আমার দিদির কাছে। তোমাকে সরি বলতে হবে। সরি বলো, ক্ষমা চাও। আমি বলছি সরি বলো, ক্ষমা চাও। মাকে সরি বলো যে তুমি মাকে ভালোভাবে থাকতে দাওনি, সেটার জন্য। ড্রাঙ্ক হয়ে সবসময় মায়ের গায়ে হাত তুলেছো তুমি, আর ঘর ছেড়ে চলে যেতে তুমি বাধ্য করেছো। আর আমার দিদির কাছে ক্ষমা চাও। তোমার জন্য আমার দিদি স্লিভলেস জামা কাপড় পরতে পায় না। তুমি ওর গায়ে এত ক্ষত করেছো, ও গরমকালেও ফুল হাত ভর্তি জামা পরে। ওর কাছে তুমি ক্ষমা চাও। এটা বলে কিছুক্ষণ চুপ থেকে ভি বলে যে ক্ষমা চাও আমার কাছে, আমার কানের জন্য, আমার কানের জন্য আমার কাছে ক্ষমা চাও। তোমার জন্য আমার একটা কান কাজ করে না, আর তুমি আমার কাছে ক্ষমা চাও কারণ আমি তোমার জন্য একটা কান দিয়ে শুনতে পাই না। তোমার জন্য আমি এইরকম হয়ে গেছি, ক্ষমা চাও আমার কাছে। ধীরে ধীরে ভিয়ের রাগ বেড়ে যাচ্ছিল এবং সে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। ভি ওর বাবাকে দেখে বলে ক্ষমা চাও এখনই, এই মুহূর্তে, এখনই সরি বলো আমাকে। ভি প্রচন্ড জোরে চিল্লাচ্ছিল। ভি যখন বলে ক্ষমা চাও আমার কাছে, ভিয়ের বাবা তখন হাতে ধরা সেই মদের বোতলটি দেওয়ালে ছুঁড়ে মারে। ভিয়ের বাবা বলে শাট আপ, কারণ ভি এত জোরে চিল্লাচ্ছিল তাই ভিয়ের বাবা রেগে যায় এবং বোতলটা ছুঁড়ে দেয়। ভি ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এবং তার দিদিকে ফোন করে আর কোনোদিন বাড়িতে এসো না, কারণ বাবা আমাদের জন্য মরে গেছে, আমাদের কোনো বাবা নেই, আর সে আমাদের জন্য একদমই এক্সিস্ট করে না। ফোনটা কেটে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখতে পাই জিনকে দেখতে পাই, জিন প্রচন্ড স্পিডে সাইকেলটা চালাচ্ছিল আর আরএম কে ফোন করেই যাচ্ছিল, কিন্তু ওইদিকে আরএম ফোন তুলছিল না। জিন একটা জায়গায় দাঁড়িয়ে মেন রোডের কাছে যখন চলে আসে তখন 119-এ কল করে, আর কল করতেই যাচ্ছিল তখন অন্যদিকে ফোন চলে আসে। আরএম জিনকে ফোন করে। আরএম বলে যে তুমি আমাকে ফোন করেছিলে, আমি তো ঘুমোচ্ছিলাম। জিন বলে তুমি ফোনটা কেন তুলছিলে না?
তুমি এখন কোথায়? আরএম বলে আমি কন্টেনারে আছি। জিন বলে তুমি কন্টেনারে আছো, কিন্তু কেন? তুমি ঘরে শুতে পারো না নাকি? আমি তোমাকে বলেছিলাম যে বাড়িতে শুতে, তুমি ওখানে কেন আছো? এক্ষুনি তুমি সেখান থেকে বেরিয়ে যাও। আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু জানি না, তুমি ওখান থেকে বাইরে বেরিয়ে আসো। যখন জিন রোড ক্রস করছিল তখন জিনের সাথে একটা গাড়ির ধাক্কা হয়ে যায়, একটা ট্রাকের সাথে। তো বিগিনস ইউথের এপিসোড 10-এর পার্ট 3টি আমি এখানেই শেষ করলাম। লাস্ট পার্টের জন্য অপেক্ষা করো, জলদি আসবে। আর হ্যাঁ, আপডেটগুলোও আমি দেবো আস্তে আস্তে এই এপিসোডগুলো শেষ হওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার এন্ড বাই বাই।